জানিয়ে দেব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ৭ মার্চে কড়া বার্তা দিল তারেকের বিএনপি। এবার কি করবে আওয়ামী লীগ, থাকছে প্রতিবেদনে। ইউনূসের সিদ্ধান্তকে পাল্টে বড় পদক্ষেপ তারেক সরকারের, থাকছে প্রতিবেদনে। ২৬শে মার্চ দেশে ফিরছে শেখ হাসিনা, থাকছে প্রতিবেদনে। বাংলাদেশে হাদি খুনে ২ অভিযুক্ত গ্রেফতার। এবার বাংলায় বেরোবে থলের বেড়াল, থাকছে প্রতিবেদনে। ইউনূস জামানার শেষে বদলে যাচ্ছে আইনের শাসন, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মার্চে কড়া বার্তা দিল তারেকের বিএনপি। এবার কি করবে আওয়ামী লীগ? ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ মার্চ ২০২৬ সালে এসে আওয়ামী লীগ এই দিনটি ঘটা করে পালন করার উদ্যোগ নিয়েছিল। যদিও বিগত ইউনূস সরকারের আমল থেকে বাংলাদেশে রাজনৈতিকভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ, তবে এখন সরকার বদলেছে, নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছে তারেক রহমানের বিএনপি। ফলে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা বলেছিলেন, ঐতিহাসিক ৭ মার্চের মতো একটি জাতীয় দিবস পালন করতে বাধা নেই। এই দিনে ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে, যা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত, সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক বিশাল জনসমুদ্রে তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। বঙ্গবন্ধুর ওই ভাষণকেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা বলে উল্লেখ করে আওয়ামী লীগ। অপরদিকে ২০১৭ সালের ৩০ অক্টোবর শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছিল জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। ফলে এমন একটা ঐতিহাসিক দিন যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো কর্মসূচি নেয়, তাহলে বিএনপি সরকার তাতে বাধা দিতে পারবে না বলেই দাবি করেছিলেন শেখ হাসিনা। কিন্তু দেখা গেল ঠিক উল্টো চিত্র। আওয়ামী লীগকে কোনো কর্মসূচিই পালন করতে দেওয়া হলো না। পুলিশ আবার কয়েকজনকে গ্রেফতার করেছে ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর বাড়িতে শ্রদ্ধা জানাতে যাওয়ার কারণে। ফলে বিএনপি এবার নিজেদের খোলস ছেড়ে বেরিয়ে এলো বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। ৭ মার্চ রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরের কাছে মিছিলের চেষ্টা করার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ কর্মীকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানার পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি জাতীয় পতাকা ও মাথায় বাঁধার ১০টি হেডব্যান্ড উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া ২ জন কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য। তারা ধানমন্ডি ৩২ নম্বরে মিছিলের উদ্দেশ্যে একত্রিত হয়েছিল। তাদের মোবাইল ফোনে আওয়ামী লীগের পক্ষে প্রচারমূলক একাধিক ভিডিও ও ছবি পাওয়া যায়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহল মহলের মতে, বিএনপি ক্ষমতায় আসার পর যেভাবে বাংলাদেশ জুড়ে একে একে আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে যাচ্ছিল, তাতে মনে করা হচ্ছিল হাসিনার দলের বিরুদ্ধে নরম মনোভাব নিচ্ছে বিএনপি। কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি, আওয়ামী লীগের প্রায় ৪০টি কার্যালয় বা পার্টি অফিসের তালা খোলা হয়েছে বাংলাদেশে। সেখানে নিয়মিত যাতায়াত করছেন কার্যক্রম নিষিদ্ধ হওয়া দলের কর্মী সমর্থকরা। তবে এর মধ্যে ২-১টি জায়গায় এনসিপি ও ছাত্র সংগঠনগুলি আওয়ামী লীগের পার্টি অফিসে পুনরায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলেও জানা গিয়েছে। কিন্তু সব মিলিয়ে বিএনপি সেরকম কিছু করেনি। ফলে শেখ হাসিনা দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছিলেন ৭, ১৭ এবং ২৬ মার্চ বাংলাদেশ জুড়ে মাঠ পর্যায়ে কর্মসূচি পালন করতে হবে। কিন্তু প্রথম দিনেই ধাক্কা খেলেন তিনি। ফলে পরবর্তী ২ দিনে কি হবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ঘটনা হলো, বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই আওয়ামী লীগের কার্যালয় খুলে যাওয়া, আওয়ামী লীগের নেতাদের জামিন হওয়া, উল্টে ইউনূসের জামানার একাধিক উপদেষ্টা কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়া নিয়ে ক্রমাগত চাপ বাড়াচ্ছে বিরোধী দল জামায়াতে ইসলামী। এনসিপিও বিএনপির দিকে আঙুল তুলছিল রাজনৈতিক প্রতিহিংসার। এই পরিস্থিতিতে বিএনপি ৭ মার্চ খেলা ঘুরিয়ে দিল বলেই মনে করছেন ওয়াকিবহল মহল। ২০০৭ সালের এই ৭ মার্চ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রেফতার হয়েছিলেন। সেই দিনটিকে সামনে নিয়ে এসে বিএনপি তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস পালন করল দেশজুড়ে। বিএনপির যুক্তি, বস্তুত ১/১১ জরুরি অবস্থাকালীন দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের মূল টার্গেট হয়েছিলেন তারেক রহমান। এই কর্মসূচির জেরে কার্যত অন্তরালেই চলে গেল ৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিনটি। উল্টে আওয়ামী লীগের কয়েকজন কর্মীকে গ্রেফতার করে পাল্টা বার্তাও দিল বিএনপি সরকার। ফলে সামনে কঠিন সময় আওয়ামী লীগের, এটা বলাই বাহুল্য। ইউনূসের সিদ্ধান্তকে পাল্টে বড় পদক্ষেপ তারেক সরকারের,
বাংলাদেশে তারেক রহমানের সরকার এসে একাধিক বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে যেগুলি নিয়ে প্রবলভাবে আলোচনা চলছে বাংলাদেশের অন্দরে। এর মধ্যে অন্যতম হল ৫টি দেশের হাই কমিশন থেকে হাই কমিশনারকে প্রত্যাহার করে নেওয়া। সেই ৫টি দেশের হাই কমিশনারদের মধ্যে এমনও আছেন যার বিরুদ্ধে উগ্রবাদের সঙ্গে জড়িত থাকার যোগ রয়েছে, যিনি হাই কমিশন দফতরে বসে পাকিস্তানপন্থী নানা কার্যক্রম খোলাখুলি করে গিয়েছেন। একটি ধর্মীয় রাজনৈতিক দলের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে এমন অভিযোগ বহুদিন থেকে উঠে আসছিল, কিন্তু ইউনূস সরকার কোনো পদক্ষেপ করেননি। আরেকজন হাইকমিশনার, যিনি বিদেশে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে নিজের জায়গাটা পাকা করেছেন ইউনূস সরকারের আমলে। যে বিষয়গুলি মেটিকুলাস ডিজাইন করে করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এদিকে বিএনপি সরকার ক্ষমতায় এসেই একাধিক পদক্ষেপ করছে। এই রকম ৫ রাষ্ট্রদূতের বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে ৫ দেশ থেকে ৫ জন রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে বিএনপি সরকার। অর্থাৎ ৫ জামাতপন্থী পাকিস্তানপন্থী রাষ্ট্রদূতের চাকরি গেল। এখন তারা কি করবেন? মুহাম্মদ ইউনূসের সরকারের সিদ্ধান্তকে পাল্টে দিয়ে বড় পদক্ষেপ করল তারেক সরকার। ৫ দেশের ৫ রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘটনায় অনেকে বিএনপি সরকারের প্রশংসা করছেন নানা মহল। সেই তালিকায় কারা কারা রয়েছেন চলুন দেখা যাক। জানা যাচ্ছে তালিকাভুক্ত দেশগুলি হল যুক্তরাজ্য, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো এবং মালদ্বীপ। একজন হলেন ফজল আনসারি, তিনি আওয়ামী লীগের সময়ে বিদেশে বসে থেকে আওয়ামী বিরোধী বিভিন্ন ন্যারেটিভ তৈরি করতেন। এর পুরস্কার স্বরূপ মুহাম্মদ ইউনূসের আমলে রাষ্ট্রদূতের পদ পান। এছাড়াও যুক্তরাজ্য ও মেক্সিকো সহ ৫টি দেশের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ড মাহফুজুল হক, মাহমুদ মঈদুল ইসলাম, ফজল আনসারি এবং ড মাহমুদ নাজমুল ইসলাম তাদের প্রত্যাহার করে ঢাকাতে বদলি করা হয়েছে। এছাড়াও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম লন্ডন থেকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। প্রবাসী কমিউনিটির স্বার্থে কাজ করেননি তিনি বলে অভিযোগ। হুমায়ুন কবির যখন শনিবার হিথ্রো বিমানবন্দরে নামেন তখন তার পাশেই ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান। উপদেষ্টার ঘোষণার পরেই রবিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়, যেখানে হাইকমিশনার আবিদা ইসলাম এবং পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো, মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগকৃত রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে ঢাকায় বদলি করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো জানাচ্ছে, লন্ডনের ডেপুটি হাইকমিশনার নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে হাইকমিশনারের দায়িত্ব পালন করতে শুরু করেছেন। তবে বিএনপি সরকারের এই সিদ্ধান্ত নজিরবিহীন বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। কর্মরত কোনো রাষ্ট্রদূত যে দেশে কর্মরত রয়েছেন সেই দেশে গিয়ে প্রকাশ্যে সরকারের তরফ থেকে এইভাবে প্রত্যাহারের ঘোষণা বিরল বলে মনে করছেন বিশ্লেষকরা। এই ঘটনা সামনে আসতেই অনেকেই আলোচনা করছেন, যাদেরকে প্রত্যাহার করে নিয়েছে সরকার, বিগত দিনে তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। তারা কট্টর পাকিস্তানপন্থী কার্যকলাপ করতেন বলেও একাধিকবার অভিযোগ এসেছে, কিন্তু এতদিন তাদের প্রত্যাহার করেননি বা কোনো পদক্ষেপ করেননি, উল্টে তাদের পদমর্যাদা বাড়ানো হয়েছে। এখনও বিএনপি সরকারের বয়স ১ মাসও হয়নি, তার আগেই এমন পদক্ষেপ যা প্রশংসাযোগ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেউ কেউ বলছেন তারেক রহমানের খেলা এই শুরু। ক্ষমতায় বসার আগে যে প্রতিশ্রুতি দিয়েছেন তারই লক্ষ্যে তিনি কাজ করে চলেছেন। তবে তার এই পদক্ষেপ বাংলাদেশকে বিশ্ব দরবারে কতটা এগিয়ে দেয় এখন সেটাই দেখার।